আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের নিয়মিত আয়োজন এসএসআরএম পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতি, শান্তি অশান্তি। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে যে জামাত প্রসঙ্গটি ঘুরে ফিরেই বারবার আলোচনায় আসছে। বিশেষ করে জামাতের যেই উচ্চ পর্যায়ের একজন নেতা এবং বিশিষ্ট আইনজীবী আব্দুর রাজ্জাক পদত্যাগের ঘোষণা আসার পরই পত্রপত্রিকা সহ গণমাধ্যমে এবং রাজনীতির অঙ্গনেও কিন্তু এই বিষয়টি অনেক আলোচনায় আসছে এবং পাশাপাশি সমালোচিত হচ্ছে। জামাতের রাজনীতি নিয়েও কিন্তু আলোচনা আসছে। এই বিষয়টি আমরা আলোচনায় আসতে চাই। এছাড়াও যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, আসন্ন উপজেলা নির্বাচন, ডাকসু নির্বাচন, সার্বিকভাবে দেশের রাজনীতিতে কতটুকু শান্তি অশান্তিরই বা সুবাতাস বা বাতাস বইতে শুরু করেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন, চলুন পরিচয় করে দেই। প্রথমে আছেন আমার হাতের ডান দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন বাংলা ভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই মাসুদ কামাল আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। এই যে জামায়াত প্রসঙ্গ, বিশেষ করে এই যে আব্দুর রাজ্জাকের পদত্যাগ এবং তারপর জামায়াতের ভেতরে একটি দ্বন্দ্ব, জামাত বিলুপ্ত হবে কিনা, এবং আব্দুর রাজ্জাকের যে বিষয়টি যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার ক্ষমা চাওয়া, আমরা পত্রপত্রিকায় গণমাধ্যমে যে বিষয়টি পেয়েছি এবং এটি নিয়েও কিন্তু আসলে অনেকে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ বলছেন যে এটি কি জামায়াতেরই কি একটি চক্রান্ত কিনা। সার্বিকভাবে কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখেন, এটা আসলে কার চক্রান্ত অথবা কার শুভবুদ্ধির উদয়, এটা আসলে এত দ্রুত মনে হয় মন্তব্য করা সঠিক হবে না। কারণ কোন দিকে যাচ্ছে এটা দেখতে হবে, আরো কয়েকদিন যাক। তবে এটা ঠিক যে এটা একটা কিন্তু মানে রাজনীতিতে একটা গুণগত একটা পরিবর্তনের একটা দৃশ্যমান উদাহরণ আমি মনে করি। কারণ জামাত যে দলটা, এই দলটা এর আগেও সৃষ্টির পর থেকে একাধিকবার নিষিদ্ধ হওয়ার ঘটনা কিন্তু আছে। এটা পাকিস্তান আমলেও নিষিদ্ধ হয়েছিল, বাংলাদেশ আমলেও নিষিদ্ধ হয়েছিল, আবার বাংলাদেশ আমলে আসার পর জিয়াউর রহমানের যখন ক্ষমতায় আসলেন উনি এটাকে বৈধতা দিয়েছেন রাজনীতি করার জন্য। তো এগুলো তো জামাতের জীবনের সঙ্গে আছে, জামাতের ইতিহাসের সঙ্গে এগুলি জড়িত আছে। কিন্তু জামাত থেকে কোনো নেতা এবং কেন্দ্রীয় নেতা এভাবে পদত্যাগ করে বেরিয়ে এসেছেন এমনটি কিন্তু এর আগে উদাহরণ আমার মনে পড়ে না। আমি জানি না মনে আছে কিনা আপনাদের, আমার খেয়াল নেই। আমার যুদ্ধর আমি জানি আর কি, কেউ এরকমভাবে আসেনি। উনি তো কেন্দ্রীয় নেতা, তো উনি ওখান থেকে পদত্যাগ করেছেন। ইন্টারেস্টিং হলো, এখানেও কতগুলি দেখার বিষয় আছে। এই পদত্যাগটা কেন? এই পদত্যাগটা কি নীতিগত? যদি নীতিগত হয় তাহলে একটু দেরিতে হলো নাকি, এবং কখন হলো? যখন উনি দেশেই নাই। উনি তো বিদেশ থেকে পদত্যাগ করেছেন। তো উনি বিদেশে থাকাকালীন দলে থাকলেই কি আর না থাকলেই কি? আমি যদি আমাদের দেশের রাজনীতির কথা ভাবি, তাহলে বিদেশের একজন ব্যক্তি দলের থেকে চলে গেল কি গেল না, অথবা পদত্যাগ করে কি উনি আসার কথা ভাবছেন, অথবা আসার পূর্ব শর্ত হিসেবে কি পদত্যাগ করছেন? দেখেন, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আলোচিত হবে, তাই না? যে উনি এই সময় কেন পদত্যাগ করলেন, অথবা উনি পদত্যাগ করে কি প্রমাণ করতে চাচ্ছেন, অথবা ওনার পদত্যাগ করার পর জামাতের আদৌ কোনো লাভ ক্ষতি কি হলো? কারণ জামাত, দেখেন জামাতের এখন বর্তমান অবস্থাটা কি? জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। রায়ের বিরুদ্ধে আবার জামায়াত আপিল করেছে, সেই আপিলের আবার শুনানি শিগগিরই হবে, যেমনটি বলেছেন অ্যাটর্নি জেনারেল। জামাত এই মুহূর্তে এই দেশের রাজনীতিতে কিছুমাত্র সুবিধাজনক অবস্থানে আছে, এটা কিন্তু পাগলও বলবে না। এটা কিন্তু পাগলও বলবে না। এই দলটা মোটামুটি যত ধরনের অসুবিধা থাকার দরকার, মানে থাকতে পারে, সবই আছে। সেরকম একটা দল থেকে ওনার মধ্যে একজন ব্যারিস্টার লন্ডনে বসে পদত্যাগ করলেন, এবং এটা দেখলাম একটা হুজুগও তৈরি হলো। এর মধ্যে আরেকজনকে জামাত বহিষ্কার করলো। আবার কালকে দেখলাম যে উপজেলা লেভেলের একজন পদত্যাগ করছে। তো আমরা বেসিক্যালি হুজুগে বাঙালি, এতে কোনো সন্দেহ নাই। হুজুগ হয়তো আরো কিছুদিন যাবে, এবং এটা করে যদি আবার একটু লাইমলাইটে আসা যায়, যেমন উপজেলা জেলা একটা পদত্যাগ করলো, তাকে আপনি চিনতে না কখনো, কিন্তু এখন সেটা পত্রিকায় শিরোনামে চলে আসলো। এখন লাইমলাইটে আসার একটা ব্যাপার আছে। কিন্তু মূল কথাটা হলো, যে কথাটা কি অন্য দিক দিয়ে আলোচিত হচ্ছে, যে জামাতের আদর্শিক যে রাজনীতিটা, আপনার নামে কি আসে যায়, নামে কি আসে যায়, আপনি যে নামেই দেন না কেন, জিনিস যদি একটাই থাকে তাহলে মানে খুব কি আসে যায়। যেমন রাজ্জাক সাহেব বলতেছেন উনি জামাত করবেন না, তো উনি কি করবেন তা তো বলেন নাই। উনি তাহলে কি করবেন? উনি কি বিএনপি করবেন, অথবা আপনি কি আওয়ামী লীগ করবেন, তা তো বলেন নাই। কাজে ব্যক্তি যদি একই থাকে, তার নৈতিক অবস্থান যদি একই থাকে, তাহলে সুবিধাজনক অবস্থানে যাওয়ার জন্য কেউ যদি ওই ডুবন্ত নৌকা থেকে ঝাঁপিয়ে পড়েন,
সেটা কি পানির প্রতি প্রেম বলবেন নাকি নৌকার প্রতি আপনার বিদ্বেষ বলবেন, এটা কিন্তু বলা বড় কঠিন। আচ্ছা, কাজে আমি মনে করি আরেকটু সময় দেওয়া দরকার। আমি একটু আশিসদার কাছে যেতে চাই। যেখানে শেষ করেছেন মাসুদ কামাল, এটা কি পানির প্রতি প্রেম নাকি নৌকার প্রতি বিদ্বেষ? আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? না, প্রথমত আমি বলি যে আসলে গ্রামে একটা প্রবাদ আছে যে যার 9তে হয় না তার 90তেও হয় না। তো রাজ্জাক সাহেব তো 9 পেরিয়ে 50-60 বছর পার করে ফেলেছেন এবং উনি কিন্তু বাংলাদেশে থাকাকালীন অবস্থায় তার অবস্থান স্পষ্ট ছিল এবং উনি শুধু জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, উনি জামাতে যারা যুদ্ধাপরাধীর দায়ে দণ্ডিত তাদের আইনজীবী ছিলেন এবং উনি লিগ্যাল সাপোর্ট করতে চেয়েছেন যারা যুদ্ধাপরাধের দায়ে, যুদ্ধাপরাধ না, মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিলেন তাদের উনি সাফাই গিয়েছেন আদালতে। এরপর কিন্তু ওনার যে লন্ডন চলে যাওয়াটা সেটা কিন্তু এক ধরনের পলায়ন অবস্থা। যখন দেখেছেন যে বাইরে চলে যাচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরে, উনিও ধরা পড়তে পারেন, তখনই কিন্তু উনি দেশ ত্যাগ করেছেন। এরপর কিন্তু একটি নির্বাচন গেছে এবং নির্বাচন পর্যন্ত সম্ভবত উনি আশায় ছিলেন যে কোনো কিছু হতে পারে, কোনো পরিবর্তন হতে পারে। এরপরও যখন কোনো পরিবর্তন হননি, আমার যতটুকু ধারণা এবং আমি যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি যে তারপরেই উনি ওনার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে উনি হঠাৎ করে কোনো নৈতিক জায়গা থেকে সরে এসেছেন তা না, যেটা মাসুদ কামাল আসলে বলার চেষ্টা করছেন। আদর্শিক কোনো পরিবর্তন হয়নি, উনি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। উনি এক ধরনের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং নিজে এক ধরনের হিরোইজম করার চেষ্টা করছেন এবং আমরাও তাদের মনে হচ্ছে যে বাতাস দিচ্ছি আমরা অনেক গণমাধ্যম। আমি মনে করি না যে রাজ্জাককে নিয়ে এত বেশি আলোচনার, এত বেশি সংবাদপত্রে এটি প্রধান শিরোনাম করার মতো কোনো কারণ হয়েছে। আচ্ছা, এর কয়েকদিন আগে থেকে আসলে যেই বিষয়টি ছিল যে বিএনপি বা 20 দলীয় জোটের সঙ্গে জামায়াত থাকবে কিনা সেই নিয়েও কিন্তু একটি টানাপোড়েন চলছিল বলে যে গণমাধ্যমে এসেছে খবরটি। না, সেটি তো জানেন যে নির্বাচনের আগ থেকেই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন ঐক্যফ্রন্টটা গঠন হলো তখন কিন্তু ডক্টর কামাল হোসেনের প্রথম শর্ত ছিল যে জামাত থাকতে পারবে না ঐক্যফ্রন্টে। যদি জামাত থাকে তাহলে ডক্টর কামাল হোসেন এই ফ্রন্টের নেতৃত্ব দেবেন না। এবং তখন কিন্তু বিএনপি এক ধরনের লুকোচুরি খেলেছে। আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যতবার ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করেছে জামাতকে ছাড়া তারা বৈঠক করেছে, কিন্তু সর্বশেষ যখন আবার ভোটের রাজনীতি শুরু হলো, সিট ভাগাভাগি শুরু হলো, আসন ভাগাভাগি শুরু হলো, তখন আমরা দেখলাম যে জামাতকে তারা 22টি আসন দিল আর ঐক্যফ্রন্টকে দিল 16টি আসন বা 17টি আসন। ফলে কিন্তু জামাতকে যে রাজনীতিতে তারা যে গুরুত্ব দেওয়ার সেটি কিন্তু বিএনপি তাকে দিয়েছে নির্বাচনে এবং প্রমাণ করেছে যে বিএনপি জামাতকে ছাড়া একা চলতে চায় না। বিএনপি যেমন এক হাতে ঐক্যফ্রন্টকেও নিতে চায়, যে তার মুখোশ একটা দরকার, তার একজন নেতৃত্ব দেওয়া দরকার, কারণ দলের প্রধান জেলে, দ্বিতীয় ব্যক্তি পলাতক দণ্ডিত, আসছেন না, ফলে তার একটা নেতৃত্ব দরকার। সেই জায়গাটা তারা কামাল হোসেনকে নেওয়ার চেষ্টা করেছেন। আবার জামাতের যে একটা ভোট ব্যাংক আছে বলে তাদের ধারণা, সেই ভোট ব্যাংকে তারা ছাড়তে চাননি বা ছাড়ার সাহস পাননি। ফলে একদিকে জামাত, আরেকদিকে ডক্টর কামাল হোসেনকে নিয়ে তারা নির্বাচনে মাঠে নামার চেষ্টা করেছেন এবং ফলে কিন্তু একটা হযবরল ছিল তাদের নির্বাচনে নামার সে আগ মুহূর্ত পর্যন্ত। আর সেটার ধারাবাহিকতাই তো এখন যেটা ডক্টর রাজ্জাক হলো আসলে যে ঐক্যফ্রন্ট বা জামাতের নেতাদের। এবং একটা ইন্টারেস্টিং, আপনি যদি জামাতের ভোটের হিসাব দেখেন, মাসুদ কামাল আছে উনি বলতে পারবেন যে আমরা কিন্তু এই 22টি আসনের, বিশেষত আমি এই 22টি আসনের হিসাব দেখেছি, এই 22টি আসনে জামাতের ভোট কিন্তু সবসময় 60, 70, 80, 90 হাজার ছিল। এই যে 22টি আসনে জামাতকে প্রার্থী করেছিল বিএনপি, এবং এই জায়গায় দেখলাম জামাতের ভোট এতই ধস নেমেছে যে বিএনপির যে সবচেয়ে কম ভোট যারা পেয়েছে তার মধ্যে জামাতের ভোটের হিসাবটা চলে এসেছে। কারণ এই 22টি আসন কিন্তু বিএনপি দিয়েছিল জামাতের ভোট ব্যাংক আছে দেখি, মানে তারা জিততে পারবে এই কারণে কিন্তু 22টি আসন বিএনপি ছেড়েছিল। কিন্তু জামাতের কিন্তু ওই 22টি আসনে যেখানে তাদের জেতার কথা সেখানে কিন্তু ধস নেমেছে। ফলে এই নির্বাচনে বিএনপি যেমন পরাজিত হয়েছে তার চেয়ে বেশি কিন্তু পরাজিত হয়েছে জামাত, মানে জামাতের ভোট কিন্তু ব্যাপকভাবে কমে গেছে। ফলে সেই প্রতিক্রিয়াটাও হয়তো ব্যারিস্টার রাজ্জাকের উপর পড়েছে যে তিনি হয়তো বুঝতে পারছেন যে আসলে জামাতের যে রাজনীতি সেটি করে আর খুব বেশি দূর উনি যেতে পারবেন না, বরং এখানেই বোধহয় ইতি টেনে এক ধরনের হিরোইজম তৈরি করে। এবং আজকে উনি দেখলাম একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে যুদ্ধাপরাধের সঙ্গে যে দল, সেই দল খুব বেশি রাজনীতিতে এগোতে পারে না। তো ওনার এই প্রতিক্রিয়া তো আসলে এখন হওয়ার কথা নয়, এটি তো অনেক আগেই বোঝার কথা। উনি তো শিশুও না,
পাগলও না যে হঠাৎ করে ওনার মনে হলো যে শিশু ছিল এখন উনি পরিণত মানুষ হয়ে গেছে, ওনার মনে হয়েছে এটা ঠিক নয়। ফলে উনি একেবারেই বুঝে শুনেই সে কাজটি করেছেন এবং সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। তাহলে কি মাসুদ কামাল এই বিষয়টি বলতে পারি যে জামাত যদি বিলুপ্ত হয়েও যায় তাহলে নতুন নামে যদি আসেও আদর্শগত কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই? না, এটা আসলে বলা কঠিন কেন? যেমন ধরেন রাজনৈতিক নেতারা কিন্তু তাদের বিভিন্ন প্রাপ্তি থেকে কিন্তু হিসাব করেন যে কি পেলাম না এবং কেন পেলাম না। যে কথাটা আশিস সৈকত বললেন খুবই সিগনিফিকেন্ট, কিন্তু যে জামাতের ভোট তো খুব একটা বাড়েনি, বরং কমেছে। এখন ভোটটা কমলো কেন? দেখেন আমাদের এখানে যারা ভোট দেয়, যারা আওয়ামী লীগে ভোট দেয়, সবাই যে আওয়ামী লীগ করে তা কিন্তু না। যারা বিএনপিকে ভোট দেয় তারাও বিএনপি করে তাও কিন্তু না। এখন জামাতকে যারা ভোট দেয়, আমি ওটা একটু ব্যাখ্যা করতে চাই যে অনেক সময় কিন্তু কিছু লোক আছে যে এমনি ধার্মিক টাইপের লোক, কিছু লোক আছে ওই স্লোগানটাকে তারা মনে করে, জামাতের একটা স্লোগান ছিল না, সৎ লোকের শাসন চাই। তো সৎ লোকের শাসন তো সবাই চায়। তো ওই সমস্ত দেখে কিছু লোক কিন্তু জামাতকে ভোট দিত। কিন্তু গত 10 বছরে যে জিনিসটা হয়েছে, যে বিভিন্ন আইন আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাতের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আসলে সত্য নয়। প্রমাণিত হয়েছে যে দেশের সবচেয়ে মন্দ লোকগুলো জামাতের শীর্ষ পদগুলিতে বসে আছে, এগুলো তো প্রমাণিত হয়েছে। এখন যখন প্রমাণিত হয়েছে তখন ওই যে সাধারণ মানুষগুলি ছিল যারা নাকি তাদের লেবাস দেখে ভুল করতো, তারা কিন্তু এখান থেকে বুঝেছে এখানে থাকাটা তার জন্য যৌক্তিক হবে না, নৈতিক হবে না, তারা সরে গেছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করেছি। জামাতের মধ্যেই পত্রপত্রিকার যেটি খবর যে একটা টানাপোড়েন আছে, যে বিশেষ করে যারা অপেক্ষাকৃত তরুণ তারা চাচ্ছেন যে এই নেতৃত্ব যাতে পরিবর্তন হোক এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার যে বিষয়টিও এসেছে, এটি কি আসলে জামাতের জন্য কি পজিটিভ ফ্যাক্টর হতে পারে বা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন ওটা তো একটা আদর্শিক ব্যাপার স্যাপার আছে ওদের। একটা কথা আপনাকে আমি বলি, জামাতকে নিষিদ্ধ করার কথা উঠতেছে না, আপনি দলটাকে কেন নিষিদ্ধ করবেন? একটা বেস তো লাগবে। বেসটা কি? বেসটা হলো ওদের কিছু কিছু বিষয় আছে যেগুলো নাকি আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বেসিক ব্যাপারটা তো ওইটাই। আচ্ছা, তো এখন তারা কি ওখান থেকে বেরিয়ে আসবে কিনা এটা একটা বিতর্কের বিষয়। কেন বললাম আমি যে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের অন্য যে ইসলামিক দলগুলো আছে, দেশে তো আরও ইসলামিক দল আছে, সেই ইসলামিক দলগুলি যে গঠনতন্ত্র আছে তার সঙ্গে যদি জামাতের গঠনতন্ত্র আপনি মিলান, সেখানে কিন্তু অত বেশি সাংঘর্ষিক কিছু পাবেন না। ইসলামিক দলগুলি সবাই কিন্তু মোটামুটি ইসলামিক বিপ্লবের কথাই বলে, কারণ ওটাই তাদের বলতে হবে যে ইসলামিক দল যদি তারা করে। কিন্তু এখানে হলো গিয়ে বেসিক সমস্যাটা আচরণগত সমস্যাটা। যেমন ধরুন যে কথাটা ব্যারিস্টার রাজ্জাক বলেছেন, কথাটা কিন্তু উনি মানে বিশ্বাস থেকে বলেন না, যেখান থেকে বলেন কথাটা কিন্তু খুবই বেসিক মানে ভ্যালিড, যে একটা দল আমাদের তো স্বাধীনতার যে বড় কিছু তো নাই এই দেশে আমাদের জন্য। তো স্বাধীনতা সংগ্রামে তার যে নেগেটিভ ভূমিকা, সেই ভূমিকার জন্য তারা এখন পর্যন্ত ক্ষমা চায়নি। হতে পারে তো, ভুল হতে পারে না, ভুল সবারই হতে পারে। কিন্তু আশিস সৈকত বলছিলেন যে এত দেরি করে বা তিনি মানবতা বিরোধী অপরাধের সেটাও ঠিক আছে। দেখেন মানবতা বিরোধী যখন মামলাগুলি হলো, সেই মামলাগুলিতে তো এই ভদ্রলোকই ওনাদের পক্ষে ছিলেন। আচ্ছা, তাহলে উনি কি তাহলে যখন উনি জামাতের ক্ষমা প্রার্থনা বলতেছেন তখন যদি উনি এটাও বলতেন যে ওই সময় যে সমস্ত লজিকগুলি আমি দিয়েছি তার জন্য আজকে আমি ক্ষমা প্রার্থী, তাহলে বুঝতে পারতাম যে তার নৈতিক অবস্থানটা ক্লিয়ার। উনি কিন্তু তা বলেন নাই। উনি তো এদেরকে নির্দোষ প্রমাণের জন্য চেষ্টা কম করেন নাই, এবং ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এই প্রত্যেকটা যুক্তি ছিল অসার এবং মিথ্যা। উনি কি তার জন্য ক্ষমা চেয়েছেন? চাননি তো। যদি ওইটা চাইতেন তাহলে বুঝতে পারতাম না ওনার মধ্যে একটা আত্ম উপলব্ধি হয়েছে। আত্ম উপলব্ধি উনি ধান্দায় আছেন ভাই, জি উনি ধান্দায় আছেন, ব্যাক করতে চাচ্ছেন। একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা ফিরবো আরো অন্যান্য আলোচনা। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত আজকের এসএসআরএম পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে রাজনীতির শান্তি অশান্তি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে যারা আছেন, চলুন আবারও যাই তাদের কাছে। আশিস সৈকত, একটু যেতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আগামী 24শে ফেব্রুয়ারি জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে গণশুনানির আয়োজন করা হয়েছে। যদিও তারা বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে তারা অনেক বাধা বিপত্তি পাচ্ছে। কিভাবে দেখছেন তাদের এই গণশুনানিটিকে?
না, প্রথমত গণশুনানিটা কি নিয়ে? নির্বাচন নিয়ে। তো নির্বাচন নিয়ে গণশুনানি ঠিক আছে, এটা এক ধরনের নতুন আমাদের জন্য, রাজনৈতিক দলগুলোর এই ধরনের কর্মসূচি নতুন। এর আগে বাম রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্মসূচি দিয়ে থাকতো। বিএনপি বা আওয়ামী লীগের নির্বাচনের পর এই ধরনের কর্মসূচি দেওয়া কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে বিএনপির মতো রাজনৈতিক দল একটি গণশুনানি দিল নির্বাচনের পর। কিন্তু এই গণশুনানিটা তো আসলে ভোটের সময়ই তাদের হওয়ার কথা ছিল, ভোটের দিন হওয়ার কথা ছিল। যে আপনি যদি দেখেন যে ভোটের দিন দুপুর পর্যন্ত কিন্তু বিএনপির প্রার্থীরা ভোটের মধ্যে ছিল, বেশ কয়েকটি জায়গা ছাড়া, 10, 15, 16টি জায়গা ছাড়া তারা সবাই ভোটে ছিল। এবং বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু শেষ পর্যন্ত ভোটে ছিলেন। এবং উনি যখন দুটি জায়গা থেকে উনি ভোট নির্বাচন করেছিলেন, একটি বগুড়ায় বেগম খালেদা জিয়ার যে আসনটিতে নির্বাচন করেন সেই আসনটি, আরেকটি ওনার নিজের আসন ঠাকুরগাঁ থেকে। এবং ঠাকুরগাঁ থেকে তিনি নির্বাচিত তো হয়েছে না, ঠাকুরগাঁ থেকে অল্প ভোটে হেরে গেছেন, কিন্তু বগুড়া থেকে উনি জিতেছেন। কিন্তু ঠাকুরগাঁয় কিন্তু উনি সারাদিন ছিলেন এবং ওনার সব কেন্দ্রে ওনার নির্বাচনী এজেন্ট ছিলেন। এবং উনি একাধিক সাংবাদিকদের সঙ্গে একাধিক সাক্ষাৎকারে উনি এটি বলেছেন যে তার সব ভোট কেন্দ্রে ঠিক মতো ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এবং ডক্টর কামাল হোসেন যখন সকালে বেইলি রোডে ভোট দিচ্ছিলেন ঐক্যফ্রন্টের নেতা, তিনিও কিন্তু বলেছেন যে তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানে সব দলের এজেন্ট আছে, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিন্তু বাইরের কিছু খবর তিনি শুনছিলেন। এবং দুপুর পর্যন্ত কিন্তু তারা এটিকে পজিটিভলি নিয়েছেন। এই গণশুনানিটা কিন্তু শুরু হয়েছে আসলে ভোটের ফল যখন আসতে শুরু করে বিকেল 4টা 5টার পর থেকে, তখন থেকে কিন্তু তারা নির্বাচন প্রত্যাখ্যান করা শুরু করে। এবং মানে নির্বাচনী আইন কানুন কিন্তু বিএনপি জানে না তা কিন্তু নয়, কিন্তু নির্বাচনে কোনো কেন্দ্রে বা কোনো আসনে যদি গোলযোগ হয়, কোনো আসনে যদি এজেন্টদের বের করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগপত্র দেওয়ার বিধান আছে, নিয়ম আছে। কিন্তু সেরকম কিন্তু কোথাও ঘটেনি। কোথাও কিন্তু প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি। এমনকি ঢাকায়ও কেন্দ্রীয়ভাবে বিএনপি কিন্তু ইলেকশন কমিশনে গিয়ে ভোটের দিন বা বিকালে বা রাতে তারা কোনো অভিযোগ জানাননি যে এই কেন্দ্রগুলোতে বা এই আসনগুলোতে ভোট কারচুপি হয়েছে বা তাদের লোক ভোট দিতে পারেনি বা তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এরকম খবর কিন্তু আমরা গণমাধ্যম থেকে আমরা জেনেছি বা শুনেছি যে বেশ কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে। কিন্তু বিএনপি থেকে কিন্তু পরিষ্কারভাবে কোনো অভিযোগ নির্বাচন কমিশনে বা রিটার্নিং অফিসারের কাছে দেয়া হয়নি। ফলে আইনগতভাবে কিন্তু আজ থেকে দেড় মাস আগে যে ভোটটি হয়ে গেছে, 1.5 মাস বা 2 মাস প্রায়, এরপরে গিয়ে এই গণশুনানি মানে এটার কতটুকু আসলে তারা লিগ্যাল আসপেক্ট থেকে করছেন আমি জানি না। সম্ভবত তারা এটি রাজনৈতিক আসপেক্ট থেকে করছেন। রাজনৈতিক আসপেক্ট থেকে সেটি হতে পারে, তারা এক ধরনের রাজনৈতিক ফায়দা নেওয়ার হয়তো সুযোগ নেওয়ার হয়তো চেষ্টা করবেন, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আইনগতভাবে লিগ্যালি কিন্তু এই গণশুনানি কার্যত কোনো কাজে লাগবে না, কাজে লাগবে বলে আমার মনে হয় না। কারণ লিগেলি যে সময়টা ছিল, যে সুযোগটা ছিল, সেই সময় কিন্তু তারা মিস করেছেন। তারা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে যাননি, তারা ইলেকশন কমিশনে যাননি। ফলে তাদের যে উচ্চ আদালতে যাওয়ার যে বিষয়টি, সেটিও কিন্তু সেই সুযোগটাও কিন্তু অনেকটাই আটকে গেছে আইনের বেড়াজালে। হয়তোবা তারা উচ্চ আদালতে এখনো যেতে পারবেন, কারণ উচ্চ আদালতের যাওয়ার অনেক রকম সুযোগ সুবিধা আছে। কিন্তু উচ্চ আদালত কিন্তু এই রিমাইন্ডটা করবে, জানতে চাইবে যে তোমাদের যে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ ছিল, রিটার্নিং অফিসারের কাছে যাওয়ার সুযোগ ছিল, ইলেকশন কমিশনে যাওয়ার সুযোগ ছিল, সেগুলো না করে সরাসরি হাইকোর্টে আসার যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এবং উঠতে পারে। ফলে এই গণশুনানি যেটি আপনি বলেন, এই গণশুনানিটা আমার কাছে মনে হয় যেটি একটি তাদের একটি রাজনৈতিক কর্মসূচির অংশই। এটি আসলে নির্বাচনকে তারা যে শেষ অবধি যেটি বলার চেষ্টা করছেন যে আসলে ভোট ঠিক মতো হয়নি, তাদের ভোটাররা ঠিক মতো ভোট দিতে পারেনি, তাদের এজেন্টরা থাকতে পারেনি, এরকম অভিযোগ নিয়ে তারা এই শুনানিটা করবেন। কিছু প্রার্থীদের তারা ঢাকায় আনার চেষ্টা করছেন যে প্রার্থীরা তাদের কথা বলবেন। কিন্তু কার্যত এটি আইনগতভাবে এটি এই গণশুনানি কোনো কার্যকর কিছু হবে বলে আমার মনে হয় না। মাসুদ কামাল, আপনিও কি ঠিক একইভাবে দেখেন? না, আসলে মানে প্রশ্নটা হলো কি, গণশুনানিটা কি নিয়ে? এটা কি মানে ভোট ভালো হয়নি এটা নিয়ে এখানে এসে কারা কথা বলবেন? শুনানি কি একপাক্ষিক হবে নাকি দ্বিপাক্ষিক হবে? ওই পক্ষে কি কেউ থাকবে? থাকবেন না। আমরা একটা এর আগে আমরা গণশুনানি কখনো শুনিনি, গণ আদালত একটা শুনেছিলাম। তো আদালতে আবার রায়টাই হয়েছিল, গোলাম আজমের বিরুদ্ধে রায় হয়েছিল, রায় হয়েছিল। তো শুনানি হবে, এখানে কিন্তু রায় হবে বলে মনে হচ্ছে। শুনানি তো শুনানি হবে, মানে বলবে, কিছু লোক এসে বলবে যে এইভাবে এইভাবে হবে, এইভাবে আমার ভোট চুরি হয়েছে। কেউ বলবে যে আগের রাত্রে সব ভোট নিয়েছিল,
কেউ বলবে যে মানে 70% ভোট আগেই হয়ে গেছে, 30% ভোটের মধ্যে যে আমরা ভোট দিতে পেরেছি। কেউ বলবে যে ওরা আমাদেরকে প্রচারই করতে দেয়নি। এগুলো সব বলবে। যেগুলো বলবে সেগুলো অলরেডি বলা হয়ে গেছে, ওগুলো বলা হয়ে গেছে। এখন এগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা যারা শুনেছে তারাও নিজে দেখেন। ওনারা এই যে কথাগুলি বলেছেন বিভিন্ন সময় মিডিয়াতে তো বলেছে না। রিজভী সাহেব তো ডেইলি কথা বলেন, তো উনি এত কথা বলেন, নিশ্চয়ই কথাগুলি মধ্যে বলছেন, বারবার বলছেন। এ কথাগুলি কাকে বলছেন? জনগণকে বলছেন। কোন জনগণকে বলছেন? যে জনগণ এই দেশে বসবাস করেন, যে জনগণের সামনেই ভোটটা হয়েছে। এখন যদি ওনার কথা সত্য হয়ে থাকে তাহলে জনগণ দেখেছেন হ্যাঁ 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 ওনারা সত্যি বলছেন। তখন জনগণ ভাবছেন যদি সত্য হয়ে থাকে পলিটিক্যাল পার্টি অথবা নির্বাচনে অংশগ্রহণকারী একটা পার্টি হিসেবে আপনি তার বিপরীতে এটাকে থামানোর জন্য কি করেছেন? তখন তো এই প্রশ্ন করবে আপনি পারেননি সেটা অন্য কথা, কিন্তু আপনি কি চেষ্টা করেছেন? যদি চেষ্টা না করেন তাহলে অভিযোগ করার ভিত্তিটা কি? আশিস যেমনটা বলছিলেন যে নির্বাচনের দিনও তো রিটার্নিং কর্মকর্তা বা ওটা নির্বাচন তো কমিশনের আইনগত প্রক্রিয়া যায়নি। ওটা তো আইনগত প্রক্রিয়া। আমি আইনগত প্রক্রিয়ার কথা বাদ রাখলাম আপাতত, আমি রাজনৈতিক প্রক্রিয়ার কথাই বলি। আমি আর উনি ভোটে দাঁড়িয়েছি, উনি ভোট সব নিয়ে নিচ্ছেন, আমি থামানোর চেষ্টা করব না? করবো তো। আমি কি নিয়ে করব? আমি আমার কর্মী বাহিনী নিয়ে করব। তো উনি কি কর্মী বাহিনী নিয়ে ওনাকে ভোটটাকে থামানোর চেষ্টা করছেন? যদি না করে থাকেন এটা কার ব্যর্থতা? ওনার ব্যর্থতা না আমার ব্যর্থতা? ব্যর্থতা তো আমার, আমি চেষ্টা করিনি। তো যে আমি তো ব্যর্থ রে ভাই, যখন আমার ব্যর্থ হয়ে গেলাম আমি, তখন আমার কি করণীয়? কান্নাকাটি করতে পারি, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে এই করতে পারেন, আবদার করতে পারেন, করতে পারেন, আপনি অভিযোগ করতে পারেন, যাতে উনি যেন সারা জীবন নরকবাসী হন, হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আপনি কি করতেছেন? তারপর আছে আইনগত পথগুলি, আইনগত পথ আপনি জাননি, এখন আপনি যে শুনানিটা করতেছেন করেন, অসুবিধা নেই। এই শুনানির এন্ড রেজাল্টটা কি? তার মানে হচ্ছে কি জিনিসটা যে এতদিন যে কথাগুলি ওনারা বলেছেন সেগুলোকে গুছিয়ে এনে ডক্টর কামালের মুখ দিয়ে বলাতে চাচ্ছেন। মূল ঘটনা কিন্তু এটা, আর কিছু না। যে কথাগুলো রিজভী সাহেব এবং অন্যান্য দলীয় নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে মানে ওনারা বারবার বলেছেন, সেই কথাগুলো এখন একত্রিত করে এনে ডক্টর কামাল সাহেবের মুখ দিয়ে বলাবেন। সত্য বলতে পারে, এটা এই কথাগুলো সত্য হতে পারে, আংশিক সত্য হতে পারে, পুরো মিথ্যা হতে পারে, সবই হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো কি, যে কথাগুলোর প্রতিক্রিয়া যে সেই জনগণ এতদিন যেভাবে দেখিয়েছে, জনগণ তো শুনেছে, শুনে জনগণ কি প্রতিক্রিয়া দেখিয়েছে, যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার চেয়ে বেশি কিছু এইবার বললে হবে? তা তো হবে না। তো সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে, বিএনপির রাজনীতিটা এক ধরনের রাজনীতি, ডক্টর কামালের রাজনীতি আরেক ধরনের রাজনীতি। তো আমরা শুরুর দিকে ভাবছিলাম আসলে কে কাকে ব্যবহার করছে, এই ভাবনাটা এখন একটা সার্টেন পয়েন্টে আসছে যে না ঠিক আছে, ডক্টর কামালের বয়স এতই বেশি হয়ে গেছে যে উনি নিজেও বুঝতে পারছেন না উনি কখন কার দ্বারা ব্যবহৃত হচ্ছেন। এটাই হলো যে আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় ট্র্যাজেডি আমি মনে করি। তাহলে আমরা কি দেখলাম যে বিএনপি ডক্টর কামালকে ব্যবহার করেছেন। আচ্ছা, যদি করেই থাকে তাহলে বিএনপি কি লাভ? কেবল করেছে না, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উনি করিতেছেন এবং করিতে থাকিবেন, এটা হলো গিয়ে বাস্তব, নিরেট বাস্তবতা এটাই। আর একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর আরো আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে ডাকসু নির্বাচন এ নিয়েও একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে থাকবেন। রাজনীতির শান্তি অশান্তি, আজকে আমাদের এসএসআরএম পলিটিক্স প্লাসের বিষয়ে এই পর্যায়ে আবারও যাব আশিস সৈকত আপনার কাছে। বিরতির আগে যেমনটা বলছিলাম, দীর্ঘ 28 বছর পর আপনি নিশ্চয়ই জানেন আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচন। কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা দেখলাম যে বিশেষ করে যে বাম গণতান্ত্রিক যে দলগুলো এবং ছাত্র দলও, তাদেরও একটি দাবি যে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হলে না হয়ে একাডেমিক ভবনে হোক, এবং এ নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ে বাম দলগুলো আজ ঘেরাও করেছে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ ডাকসু নির্বাচনটি হয়েছিল। সেই নির্বাচনে আমান খোকন শেষ ভিপি জিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপর 28 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব নির্বাচন হয়েছে। আপনি যদি দেখেন, শিক্ষকদের নির্বাচন হয়েছে, কর্মচারীদের নির্বাচন হয়েছে, সবার নির্বাচন হয়েছে, শুধু নির্বাচন হয়নি ডাকসুর।
ছাত্র সংসদের, এবং যেহেতু ডাকসুর হয়নি সেই কারণে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ফলে এক ধরনের কিন্তু রাজনৈতিক বন্ধাত্ব তৈরি হয়েছে, যে নেতা তৈরির যে কারখানা আমরা যেটা বলতাম ডাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর, যে আপনি রাজশাহীর রাকসু বলেন বা চাকসু বলেন, এটা কিন্তু নেতা তৈরি কারখানা ছিল। তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী থেকে শুরু করে সর্বশেষ যদি আপনি আমান খোকন পর্যন্ত এসে ধরেন, তাহলে দেখবেন কিন্তু একটা মোটামুটি একটা কোয়ালিটি নেতৃত্ব কিন্তু এখান থেকে বেরিয়ে আসতো, এবং প্রতি বছর বেশ 10 জন 20 জন এরকম তরুণ নেতৃত্ব বেরিয়ে আসতো। সেটা কিন্তু 28 বছর হয়নি। এক ধরনের বন্ধাত্ব এসেছে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। এতে করে যে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগ হয়নি তা কিন্তু নয়, সব রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আওয়ামী লীগও তো যদি গত 10 বছর আওয়ামী লীগ ক্ষমতা আছে, এই 10 বছরে যদি 10টি ডাকসু নির্বাচন হতো, সেখানে যদি ধরেই নেই ছাত্রলীগ যদি নির্বাচিত হতো, তাহলে তো 20 জন নতুন নেতা, তরুণ নেতা সেখান থেকে আওয়ামী লীগ পেত ভবিষ্যতের জন্য। ফলে একটা বড় কিন্তু ক্ষতির কারণ হয়েছে এই 28 বছরে এই ছাত্র সংগঠনের নির্বাচন না হওয়ার কারণে। তারপরও আসার কথা যে এই সময়ে এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে ডাকসু নির্বাচনটি শুরু হয়েছে, যদিও এটি হাইকোর্টের রায় ছিল যে 6 মাসের মধ্যে নির্বাচনটি করতে হবে, এবং সেই রায় পর জাতীয় সংসদ নির্বাচন হয় এবং তারপরে নির্বাচনটি হচ্ছে। আপনি যদি বললেন যে ভোট কেন্দ্র কোথায় হবে, আসলে ভোট কেন্দ্র কিন্তু সবসময়ই হলে থাকে, কারণ এটি একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যে ভোট দেওয়ার। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 40,000, 50,000 বা 60,000 ছাত্র, তাদের তো এক জায়গায় এনে সবাইকে যদি আপনি একদিনে ভোট নেওয়াতে চান, তাহলে এটা বাস্তবভাবে সম্ভব না। ফলে আপনাকে এটাকে ডিসেন্ট্রালাইজই করতে হবে, এবং আপনি 69 থেকে বা 68 থেকে আমি শুনেছি যে ওই সময় থেকেই কিন্তু হলে ভোট দেওয়ার প্রথাটি চালু হয়েছিল। এবং আসলে ভোট কেন্দ্রটি কোথাও হবে সেটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। মনে হয় যে আসলে ভোটটা যাতে সুষ্ঠু হয়, এবং যেটি আমরা দেখলাম গত কয়েকদিন ধরে যে ছাত্রদল কিন্তু এর আগে ক্যাম্পাসে আমরা খুব একটা দেখিনি সরব, কিন্তু ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণার পর কিন্তু ছাত্রদল সহ সব ছাত্র সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সরব হয়ে উঠছে। এটি কিন্তু খুব ইতিবাচক দিক। মানে আমরা নিকট অতীতে নানা নির্বাচন নিয়ে নানা ধরনের কথা শুনেছি, কিন্তু তরুণরা কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই ডাকসু নির্বাচন কিন্তু একটি মডেলও হতে পারে। যে নির্বাচন নিয়ে নানা, যে একটু আগে আমরা আলোচনা করলাম যে নিয়ে এখন একটি গণশুনানি হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে, কিন্তু ডাকসু নির্বাচন একটি মডেলও কিন্তু হতে পারে। কারণ এই তরুণরাই তো নেতৃত্ব দিয়েছে। যখন কোনো সংকট তৈরি হয়েছে, আপনি দেখেন জাতীয় সংকট, তখন কিন্তু এই তরুণরাই নেতৃত্ব দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 90-এর এরশাদ পতনের আন্দোলন বলেন, এবং সর্বশেষ যদি গণজাগরণ মঞ্চ দেখেন যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে, সেখানে কিন্তু তরুণরাই নেতৃত্ব দিয়েছে। আমরা যেখানে আটকে গেছি, এবং আমরা কিন্তু এই যে নির্বাচন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনগুলি কিন্তু আমরা কিন্তু সব কোন নির্বাচনই কিন্তু শতভাগ সুষ্ঠু হয়েছে বা প্রশ্নহীন হয়েছে সেটি কিন্তু হয়নি। ফলে এই ডাকসু নির্বাচনটা কিন্তু আমাদের জন্য একটা মডেল হতে পারে, সে ধরনের একটি আশার সঞ্চার কিন্তু হয়েছে। যেহেতু এখন আমরা দেখছি সব ছাত্র সংগঠনগুলো কিন্তু এখন ক্যাম্পাসে আছেন এবং তারা ভোট চাইছেন। একটি দাবি তারা তুলেছেন যে ভোট কেন্দ্রটি যাতে হলে না হয়, অন্য জায়গায় তারা নিয়ে যাওয়ার জন্য দাবি জানাচ্ছে, এবং এই দাবি কিন্তু আসতেই পারে। এবং আমি মনে করি যে এটা আলাপ আলোচনার ভিত্তিতে ভিসি আছেন এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা আছেন, এবং তারা ইতিমধ্যে বলেছেন যে সব কেন্দ্রে তাদের সিসি ক্যামেরা থাকবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাখ লাখ ভোটারের জায়গা না, সবাই সবাইকে চিনেন। ফলে এখানে কিন্তু জাল ভোট দেওয়া, ভোট আগে মেরে ফেলা, এটা কিন্তু খুব কঠিন কাজ। সবাই এখানে সচেতন, সবাই তরুণ, অতএব এখানে কিন্তু ফাঁকি দেওয়া খুব কঠিন হবে। ফলে যদি সব ছাত্র সংগঠনগুলি যদি সক্রিয় থাকে ভোটের দিন পর্যন্ত, এখান থেকে শুরু করে এই ডাকসু নির্বাচন দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক যাত্রা আবার শুরু হতে পারে। মাসুদ কামাল, কেমন হবে ডাকসু নির্বাচন? আমি সংক্ষেপে বলছি আপনাকে দুটো জিনিস। একটা হলো দেখেন ডাকসু নির্বাচনের সময় কিন্তু হলগুলোতে নির্বাচন হয়, হলেও কিন্তু ভিপিজিএস হচ্ছে। তো আপনি যদি এখানে কিন্তু হলেরটা কীভাবে করবেন? আমি নিজে 3-3টা ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আমার হয়েছে। আমি যেভাবে বেরিয়ে আসলাম সেভাবে শেষ হলো আর কি। তো তখনও তো হলেই ছিল, আমরা হলেই ভোট দিয়েছি। আর এর মধ্যে কোনো নির্বাচন প্রতিবারে কিন্তু সরকার বিরোধী দলরাই জয়লাভ করতো। তখন যে মান্না আক্তার ওনারাই জয়লাভ করতো, সর্বশেষ খেলে আমান খোকন জয়লাভ করলো। তো কোনোবারই কিন্তু নির্বাচন যারা হেরে গেছে তাদের মধ্যে এ ধরনের কোনো অভিযোগ ওঠেনি যে ভোট নিয়ে এখানে কারচুপি হয়েছে। আমার কথাটা হলো কি, গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতিটা চলছে বিরোধী দলের, এটা মনে হচ্ছে জাতীয় রাজনীতির একটা মানে আপনার ছোট চেহারা পাচ্ছি আমি এখানে। এই চেহারাটা প্রত্যাশিত নয়। জাতীয় নির্বাচনে কি হয়, হেরে গেলেই বলে ভাই ভোট চুরি হয়েছে, কারচুপি হয়েছে। এখানে সেটা হওয়া উচিত না। ঢাকা ইউনিভার্সিটিতে অন্য নির্বাচনগুলি হচ্ছে, শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে, সেখানে কি হেরে যাওয়া পার্টি বলছে যে কারচুপি হচ্ছে? হয়নি তো। তো আপনি ওই
ইনস্টিটিউশনটাকে আপনি অনার করেন। দেখেন না এটা কি ইলেকশন হয়, আপনি হারার আগেই বলেছেন যে সেন্ট্রাল 40-50 হাজার স্টুডেন্টকে, ওখানে আবার 2টা ভোট হবে, একটা হলের একটা এটা সেন্ট্রালি করে এটা খুব একটা সহজ না তো, বরং তাদের ঝামেলা বাড়বে, ভিড় বাড়বে, ঝামেলা বাড়বে। আর হলগুলি কি এক একটাতে এমন না যে 5 মাইল 10 মাইল দূরে দূরে, একই ক্যাম্পাস, আশেপাশে সবগুলো হল আছে, সবসময় তাই হয়েছে। তো এবার অন্যরকম করতে হবে কেন? আবার অন্যরকম করবেন আপনি, করার পর এটা নিয়ে আবার অভিযোগ করবে। ভাই অভিযোগের রাজনীতি থেকে আমরা মুক্তি চাই, নির্বাচনটা হোক তো আগে, এটা হলে অন্য ইউনিভার্সিটিগুলোতে হবে, একটা গতিশীলতা আসুক, একটা সুষ্ঠু নির্বাচন হোক। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল, আশিস সৈকত আমাদের এই আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও আশা করি যে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন, ডাকসু নির্বাচন হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।